প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম অন্যদৃষ্টি পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে। আজকে আমরা বাংলাদেশে আরও একটি সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা আমাদের আগের এপিসোডগুলোতেও বিভিন্ন বাংলাদেশে চলমান বা বিশ্লেষণমূলক কিছু ঘটনা আমাদের দৃষ্টিভঙ্গিতে কি পড়ছে সেসব নিয়ে, কি চোখে পড়ছে সেসব নিয়ে কথা বলার চেষ্টা করেছি, জনগণকে, সাধারণ মানুষকে কিছুটা সচেতন করার উদ্দেশ্যে। তাই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশে যে গুজবের ছড়াছড়ি এবং এটা যে মহামারী আকার ধারণ করেছে এবং মানুষকে এটা কিভাবে প্রভাবিত করছে এবং এর ক্ষতিকর দিকগুলো কি, এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আজকে আসি আমি, মির্জা আহমদ শরীফ, এবং আমার সাথে আছে অন্যদৃষ্টি পডকাস্টের আরেকজন হোস্ট আহমেদ। তো আমরা প্রথমেই যাব আহমেদের কাছ থেকে। প্রথমে হয়তো আজকের যে টপিকস, এই টপিক্সের ইন্ট্রোডাক্টরি কিছু কথা শুনবো, যে গুজব বাংলাদেশে কি অন্যান্য দেশের মতোই একইভাবে কাজ করে বা একই পরিমাণ গুজব, নাকি বাংলাদেশে গুজব আমরা অন্যান্য দেশে চেয়ে কিছুটা বেশি মাত্রায় দেখি কিনা? এটা কি তোমার কাছে কি মনে হয়, দেখছো? আমরা রিসেন্টলি আমরা যেটা দেখতেছি, এখন 2024 সাল, আমাদের ইলেকশন হলো মাত্র। তো গুজবের লেভেলটা বাংলাদেশের লুকস লাইক আ বিট হায়ার দেন ইউজুয়াল। মানে 2025-এও যতটুকু কমেছি, অলরেডি ভেরি ইনটু 2 মান্থস। এখন গুজব বলতে আসলে কি বোঝায়? মানে গুজব কি, মানে এটা অনেক কেসে এটা হতে পারে স্ক্যান্ডাল, লাইক আ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, একটা ক্যাম্পেইনের মতো এটাই গুজব হয়ে যাচ্ছে, অথবা অন্য ধরনের ইনফরমেশন স্প্রেড হচ্ছে। মানে জাস্ট রোবটলি স্প্রেড হচ্ছে, এত তাড়াতাড়ি হচ্ছে, মানুষ যে কোথা থেকে উৎপত্তি হচ্ছে, বাই দ্য টাইম আমরা চলে এটা যে ভেরিফাই করবো বা কিছু করবো, এটাও অনেকের সুযোগ হচ্ছে না। সো আমি রিসেন্ট যেটা লক্ষ্য করছি সেটা হলো মানে গুজব খুবই দ্রুত ছড়ায়, মানে আগের লেভেলের মতো। এখানে যেমন একটা কথা ছোট করে বলি, যে মার্ক টোয়েন, একটা বিখ্যাত আমেরিকান একজন লেখক, উনি একটা কথা বলছিলেন যে সত্য আসলে জুতো পরার আগেই মিথ্যা তথ্য সারা পৃথিবী ঘুরে চলে আসে। এবং আমরা যদি এটাকে আরেকটু ইম্প্রোভাইজ করি, যে বাংলাদেশে মিথ্যা তথ্য ছড়ায় ব্রডব্যান্ডের গতিতে মূলত। সো আমাদের প্রশ্নটা এমন হতে পারে যে কেন আমরা বাংলাদেশে এত সহজেই গুজবের ফাঁদে পড়ে যাই, সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো তার আগে যে তুমি যেটা বলছো যে গুজবের প্রকারভেদ বা গুজব যে বাংলাদেশে বিভিন্ন আকার ধারণ করে, সেটা নিয়ে আমরা একটা কিছু আলাপ আলোচনা করতে পারি, যে আসলে বাংলাদেশের গুজবগুলো বা ইভেন বাংলাদেশ না, শুধু বৈশ্বিক স্কেলেই গুজবগুলো কিভাবে কাজ করে এবং গুজবের যে প্রকারভেদ বা ধরন, সেটা নিয়ে আমরা কিছুটা আলাপ আলোচনা করতে পারি। যেমন গুজবকে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা মোটা দাগে হয়তো 4টা ভাগে ভাগ করতে পারি। যে তোমার একটা হচ্ছে রিউমার, যেটা আমরা হচ্ছে টিপিক্যাল গুজব, বা বাংলাদেশে যেটা আমরা সবসময় শুনে এসেছি, আমাদের এটা নিয়ে প্রবাদ প্রবচনও আছে যে গুজবে কান দেবেন না। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে একটা গুজব শুনলে ওই যে চিলে কান নিয়েছে, চিলে কান নিয়ে গেছে শুনে আমরা দৌড়াচ্ছি, সেটা নিয়ে আমাদের কবিতা আছে, অনেক কিছুই আছে। গুজব তো এগুলাকে আমরা হচ্ছে মোটা দাগে 2টা বড় ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনিচ্ছাকৃত গুজব বা বিভ্রান্তি, আবার আরেকটা হইতে পারে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ক্ষতি করার জন্যই গুজব বা কোনো একটা তথ্য ছড়ানো। তো যদিও অনিচ্ছাকৃতভাবে যেটা বলতেছি, সেটাও এখন আর আসলে অনিচ্ছাকৃতভাবে হয় না, সেটাও অনেকক্ষণ বাংলাদেশে ইচ্ছাকৃতভাবেই গুজবও ছড়ানো হয়, মিস ইনফরমেশনও ছড়ানো হয়। তো এর মধ্যে 4টে ক্যাটাগরি নিয়ে আমরা আস্তে আস্তে একটা একটা করে শুনবো হয়তো। যে প্রথমে যদি দেখি যে গুজবটা কি, আসলে গুজবের ব্যাপারটা কিভাবে ছড়াচ্ছে, বা কি গুজবের একটা উদাহরণ এবং গুজবকে সংজ্ঞায়িত করার একটা কাজ। যেমন সামাজিক বিজ্ঞানে আমরা দেখি যে কোনো প্রমাণ ছাড়া যেসব তথ্য, যার মাধ্যমে একটা অনিশ্চয়তা ছড়াবে বা যেখানে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করবে, এই ধরনের একটা ব্যাপার যখন মানুষের কাছে ছড়িয়ে পড়ে, সেটাকে অনেকটা গুজব বলে সংজ্ঞায়িত করা যায়। যেমন আমরা 2019 সালে অনেকেরই মনে থাকার কথা, আমরা দেখছি যে পদ্মা সেতু করার জন্য নাকি হচ্ছে কতজন মানুষের যেন মাথা দিতে হয়েছে, যে বলি দিতে হয়েছে, নরবলি। এটা নিয়ে হচ্ছে দেশি বিদেশি মিডিয়াতে অনেক ধরনের নিউজ হয়েছিল, সেই সময়টাতে ব্যাপক আলোচনা হয়েছে। এবং কি এইটা নিয়ে আমার কাছে অন্যতম, আমার সারা জীবন মনে থাকবে একটা ঘটনার কথা, যেটা আমরা তখন দেখছিলাম যে পুরান ঢাকাতে একজন মা স্কুল থেকে তার সন্তানকে আনতে গেছিলেন স্কুল ছুটির পরে। সেই সময় মানুষ হচ্ছে ওনাকে ছেলে ধরা বলে পিটিয়ে মেরে ফেলেছিলেন। আমি
এই ঘটনাটার কথা আমার সারা জীবন মনে থাকবে আসলে, যে কিভাবে এটা সম্ভব একজন মা তার বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ দিতে, এবং সেখানে আমি থাকতে পারি, তুমি থাকতে পারো, যে কেউ ওই ধরনের একটা পজিশনে থাকতে পারি। এটা কিন্তু আমরা দেখছি। সো এইটা জাস্ট একটা উদাহরণ যে বাংলাদেশে এই ধরনের গুজবের কথা আমরা দেখছি। এছাড়া আরো অনেক, যেমন আমরা এই যে পদ্মা সেতুতে যে মানুষের মাথা লাগার গুজব, এই গুজবটা আমরা আস্তে আস্তে অন্য ইয়েটা তো আসবো, এইটা নিয়ে আরেকটু শুনি আর কি। যে এটা নিয়ে জাস্ট আমি আই ওয়ান্ট টু অ্যাড টু ইট যে এই যে এরকম একটা তথ্য যে কোনো একটা উন্নয়নের জন্য কোনো একটা প্রজেক্ট হচ্ছে, মেগা প্রজেক্ট যে কোনো দেশে হচ্ছে, এশিয়ান কান্ট্রিজ বা আমেরিকান পশ্চিমের দেশগুলো এরকম একটা গুজব সব দেশেই আছে, এরকম যে ওদের গিয়ে তারা স্যাক্রিফাইস না করলে কোনো বড় একটা প্রজেক্টের জন্য স্যাক্রিফাইস করতে হয়। ইউজুয়ালি দ্য টার্গেটস আর চিলড্রেন। সো এবং পুয়ার পিপল, হ্যাঁ গরিব লোকদেরকে হয়তো নিয়ে তো তো ধরেন গ্রামে কোনো রুরাল এরিয়াতে একটা প্রজেক্ট হচ্ছে, বড় একটা ব্রিজ হচ্ছে, তো মানুষজন বলতো এক সময় যে তাদের হঠাৎ করে তাদের বাচ্চা টাচ্চা হারিয়ে যাচ্ছে, অনেকে মনে করতো যে তার বাচ্চার কঙ্কাল টঙ্কাল এগুলা ব্রিজের নিচে এইগুলা নাকি হ্যাঁ। তো এটা অনেকে গুজবের মতো, কিন্তু ট্র্যাজিক জিনিসটা যেটা হলো, যেটা বাংলাদেশের জন্য ইউনিক, যেটা আপনি কাহিনীটা, যেটা স্টোরিটা বললেন, নিউজটা বললেন, যে এই যে একজন মাকে টার্গেট করেছে, এটা গুজবের ফলাফল যেটা আর কি, আমরা এই ধরনের গুজবের ফলে মানুষের উপর কি ধরনের প্রভাব পড়তেছে আমরা অন্যান্য দেশে দেখেছি। এই জন্য একটু বাংলাদেশের জন্য গুজবটা কত ডেঞ্জারাস এই বিজনেস প্রজেক্ট। গুজবের ফলাফলে হচ্ছে তোমার, হ্যাঁ মানুষের প্রাণ চলে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমরা যেমন ছোটবেলায় আরেকটা তুমি যেটা বললো যে বড় প্রজেক্ট হলে গ্রামাঞ্চলে, আমি নিজে ব্যক্তিগতভাবে ছোটবেলায় শুনছি এরকম, যে যেসব এলাকায় ব্রিজ হয় বা রাস্তাঘাট হচ্ছে নতুন করে, বা কোনো একটা নদীর উপর দিয়ে কিছু কাজটাজ হচ্ছে, বলতো যে ওই এলাকার বাচ্চাদেরকে দেখে শুনে রাখতে যেন হচ্ছে, কারণ দেখা যায় লোকাল বাচ্চাদেরই অনেক সময় নিয়ে যাচ্ছে, যে তো ওই সময়টাতে সবাই খুব কেয়ারফুল থাকতো যে এই এলাকায় একটা কনস্ট্রাকশন হচ্ছে, বাচ্চা কাচ্চাদেরকে দেখে শুনে রাখো, যে কোনো সময় নিয়ে যেতে পারে, ছেলে ধরা হচ্ছে, তারা এরকম তুলে নিয়ে ওইখানে নরবলি দিয়ে দিবে বা বলিদান করে দিবে। এবং ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু কি বলে আন্ডারস্ট্যান্ড অত এই ব্যাপারটা, যে এখনকার সময় এসেও আমরা এই বলিদানের যে ব্যাপারটা, মানে তুমি এটা মানুষ বিশ্বাস করে যে চায়না থেকে একটা কোম্পানি এসে বা বাংলাদেশে একটা কোম্পানি 30-40 হাজার কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট করতেছে, অ্যান্ড ওই কোম্পানি বা ওই লোকগুলা এত সহজে তারা এই ধারণাটা বিশ্বাস করে যে এটা না হলে, এই 40 জনের মাথা না দিলে আমাদের ইয়ে হবে না, ব্রিজের কনস্ট্রাকশন হবে না, কাজ হবে না। এবং মানুষ, ইটস ভেরি হার্ড টু সি বেসিক্যালি যে মানুষ এই সব তথ্য আজকের দিনে এসে বিশ্বাস করছে। এবং এটা শুধুমাত্র আমরা একটা উদাহরণের কথা বলছি ব্রিজের এই প্রাণ দেওয়ার ক্ষেত্রে। তো আমরা এরপরে যদি আরেকটা টপিকসে যাই, যে মিস ইনফরমেশনটা কিভাবে বাংলাদেশে কাজ করে, যে বা মিস ইনফরমেশনকে কিছুটা সংজ্ঞায়িত করা। যেমন আমরা মিস ইনফরমেশন কাকে বলতে পারি? মিস ইনফরমেশন হচ্ছে যেখানে অনিচ্ছাকৃতভাবে অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে, যেটা আসলে সেই ব্যক্তি সত্য বলে মনে করেন, আবার সবসময় যে সত্য বলে মনে করতে হয় তাও না, উনি নিজেও ভুল জানতে পারেন, সেটাই উনি কনফিডেন্টলি ছড়াইতে পারেন যে আসলে এইটা একটা মিস ইনফরমেশন। যেমন আমরা করোনার সময় এরকম অনেক উদাহরণ দেখছি। যেমন একটা উদাহরণ ছিল গরম পানিতে ভিনেগার খাইলে, মিশায় খেলে করোনা চলে যাবে। তারপরে আমার আরেকটা ঘটনার কথা মনে আছে, এবং আই থিঙ্ক উই বোথ ডিসকাস ইট অ্যাট দ্যাট টাইম, যে তোমার এক জনৈক ব্যক্তি খুব পপুলার হয়েছিলেন, উনি হচ্ছে একটা মাস্ক বা কিছু একটা দিয়ে পানির বোতল থেকে নিঃশ্বাস নিচ্ছিলেন বা সামথিং, যে ওনার নাক থেকে থেকে ওই মাস্কটা খুলে পড়ে যাচ্ছিল, উনি বারবার দেখাচ্ছিলেন এইভাবে যদি আপনারা 20 মিনিট নিঃশ্বাস নেন এই মাস্কের ভেতর দিয়ে, গরম পানি ঠান্ডা পানি দিয়ে, তাহলে আপনার করোনা হবে না। এবং আমরা আমেরিকাতেও দেখছি যে এরকম ঘোড়ার একটা ইয়ে ছিল অ্যান্টিবায়োটিক, সেটা নাকি মানুষ খাইলে আর করোনা হবে না। এরকম বিভিন্ন ঘটনা আমরা করোনার সময় দেখছি, করোনার আগে পরে বাংলাদেশে বিভিন্ন ভাবে দেখেছি। তুমি যদি মিস ইনফরমেশন নিয়ে আর একটু বলো, তোমার কাছে শুনি। মিস ইনফরমেশন একটা মোস্টলি পপুলার হয়েছে ওদিকে আমেরিকান, নট আমেরিকান মিস ইনফরমেশন, যদি আমরা যদি টার্মটার কথা বলি, পপুলার রিসার্চের সোশ্যাল মিডিয়া ইউজেজের সাথে, লাইক স্পেশালি অ্যারাউন্ড 2013, 14, 15 এর দিকে। তো মিস ইনফরমেশন অনেক অনেক কিছুই হলে দেখা যায় যে অনেকে মানে আসলে, মানে এটা অনেকে আসলে অনেকে যে লোকটা বিশ্বাস করতেছে যে অনেকে যে সে একটা কিছু দেখেছে,
সে তো দেখেছে এখানে এটা দেখেছে ওইটা দেখেছে, এটা এসে সে সামাজিক মাধ্যমে আগে যেটা ছিল যে এখন গিয়ে আচ্ছা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বললো, এটা এত ড্যামেজিং হচ্ছে না। বাট বাই দ্য টাইম তারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে ওই যে আমাদের এক মন্ত্রী ছিল 2020 সালে, উনিও বলেছে যে হারপিক খাওয়ার কথা করোনার সময়। তো তো ওইটা উনি যে যোগ করে বলছেন নাকি উনি দেখে মনে হচ্ছে যে উনি আসলে সিরিয়াসলি বলছেন। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, এমন একটা লোকের কথা শুনে যে মানুষের যে এটা মানে আরে উইদাউট এনি জাজমেন্ট অর সামথিং, এরকম একটা টপ লেভেলের একটা লোকের কথা শুনে মানুষ তো এটা ফলো করতেই পারে। তো এটাকে বলে গিয়া অনেকটা মিস ইনফরমেশনের ক্যাটাগরিতে ফালানো যায় মানে না, এবং এইটা আমরা দেখবো আর একটু পরে আস্তে আস্তে আসবে আলোচনায় যে তোমার তথ্যের সোর্সটা কি, মিস ইনফরমেশন বলি বা ডিসইনফরমেশন যেটাই বলি বা ইভেন গুজব, তোমার তোমার আমার কাছ থেকে আসলে সেটার যতটুকু প্রভাব, যেটা তুমি বললা যে একটা সময় যখন ইন্টারনেট ছিল না ওই সময় একরকম ছিল, এখন ইন্টারনেটের ফলে আরেক রকম হয়েছে। সো এবং একই সাথে যে ব্যক্তির কাছ থেকে এটা আসতেছে বা যে প্রতিষ্ঠানের কাছ থেকে আসতেছে সেটার উপরও কিছুটা নির্ভর করে যে এটা কতটুকু স্প্রেড আউট হবে। যেমন আমি একটা তথ্য বললে সেটা হয়তো 50 জন লোকের কাছে 100 জন লোকের কাছে যাবে, তারা হয়তো এই গুজবটা অনেকে বিশ্বাস করতেও পারে নাও পারে। বাট যদি এমন একজন ব্যক্তি, মন্ত্রী, এমপি বা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা বড় ব্যবসায়ী, $500 বিলিয়ন মালিক, উনি যখন একটা কথা বলবেন সেটা একটা কমপ্লিটলি গুজব হইলো, মানুষ অনায়াসে তার প্রতি সেই বিশ্বাসটা তৈরি করে ফেলে যে আচ্ছা উনি একটা কথা বলছেন, এটা তো এত বড় ব্যক্তি বানায়া বলবেন না। তো দেখা যাচ্ছে ওনারাও কিন্তু এই গুজব ছড়াচ্ছেন, মানে ইচ্ছাকৃত না হলেও ওনারা হচ্ছে। যেমন আমি এই মিস ইনফরমেশন উদাহরণ হিসেবে দু একটা কথা বলি। আমাদের সম্প্রতি একবারে গত 2-1 মাস আগেও আমরা দেখছি যে টিভি টক শোতে আমার এই কোন এমপি বলছেন এটা নাম মনে নেই, বাট জনৈক খুবই পপুলার একজন রাজনীতিবিদ, উনি একটা উদাহরণ দিয়ে একটা কথা বলতেছিলেন যে এই ঘটনাটা ঘটছে, এটার সাথে এইরকম ব্যক্তির ইনভলভ ছিল। পরবর্তীতে দেখা গেল যে এইটা হচ্ছে ফেসবুকে ছড়ানো একটা ফটোকার্ড, একটা ভুয়া ফটোকার্ড। উনি ওই ফেসবুকে ছড়ানো ভুয়া ফটোকার্ডটাকে টক শোতে উনি হচ্ছে এসে ইউজ করতেছেন, যে এটা একটা রেফারেন্স হিসেবে ইউজ করতেছেন উইদাউট এনি ধরনের কোনো ভেরিফিকেশন, কোনো ধরনের তথ্য যাচাই বাছাই ছাড়া। এবং যখন এই ধরনের ব্যক্তি টক শোতে ওই কথাটা বললেন, এই কথাটা কিন্তু তোমার হিউজ ভ্যালু তৈরি হয়ে গেল। বহু মানুষ যারা টক শোটা দেখতেছে তারা কিন্তু এই তথ্যটা যে ভুল, এই ভুল তথ্যটা আর জীবনেও কোনোদিন জানবে না। তারা ওই যে বললেন ওইটাই শুনলেন, সেটাই তারা বিশ্বাস করবেন। এইটা কিন্তু আমরা দেখি। এবং এই প্রসঙ্গে আমি আমার কথার প্রসঙ্গে আরেকটা জিনিস নিয়ে আসতে চাই, যেখানে আমরা দেখি যে এইখানে এই যে গ্রাফটা দেখা যাচ্ছে, বেসিক্যালি তোমার গুজব যে লোকজনের কাছে যায়, তারা এই গুজবটাকে যখন খণ্ডন করা হয়, তার হয়তো 10 জনের মধ্যে একজন ব্যক্তি জানেন যে এটা গুজব ছিল, বাকি 9 জন আর সারা জীবনও কোনোদিন জানেন না যে একটা গুজব আসলে গুজব ছিল। যেমন এইখানে আমরা দেখতে পাই যে এই বামপাশের যে চার্টটা, যে রেড লাইনটা হচ্ছে যে গুজব যেভাবে ছড়াচ্ছে, গুজব ছড়ানোর গতিটা দেখো, আর ব্লু লাইনটা হচ্ছে আসল তথ্যের যে গতি। মনে করো আমি বললাম যে হচ্ছে এখন বাইরে হচ্ছে দিনের বেলা আমি দেখতেছি, এখন বাইরে আমি বললাম যে রাত। সো এই যে রাত বললাম, এই গুজবটা হচ্ছে যদি 1,20,000 লোকের কাছে ছড়ায়, এবং সেটা দেখা যাচ্ছে 24 আওয়ার্সের মধ্যে 1 লক্ষ লোক জেনে গেল যে এখন হচ্ছে বাইরে আসলে রাত, দিন না। আবার যখন আরেকজন, তুমি বলতেছো যে একটা সত্য তথ্য, এই কথাটাকেই তুমি বললে যে না সোহেল ভাই যেটা বলছেন ওনার তথ্যটা ভুল, এখন আসলে বাইরে দিন, এখন রাত না, সেই কথাটা হয়তো মাত্র 10,000 লোক জানতেছে 24 ঘন্টায়। সো ওই যে বাকি 1,20,000-এর মধ্যে যে আর বাকি 1,10,000 লোক জানলোই না এটা দিন না রাত, তারা কিন্তু আমার কথাটা বিশ্বাস করে সেটা এটা তাদের নলেজে রয়ে গেল। তারা কিন্তু তোমার যে এই যুক্তি খণ্ডন বা এই তথ্যটা কিন্তু আর কখনোই জানলো না। তো আমরা তারপরে আবার ফিরে যাই যে হচ্ছে ডিসইনফরমেশনের ব্যাপারটা একটু দেখি। ডিসইনফরমেশনকে কিভাবে বলা যায়, ডিসইনফরমেশন এবং আরেকটা ক্যাটাগরি আছে ম্যাল ইনফরমেশন, আমরা সেটাতেও আসবো এরপরে। ডিসইনফরমেশনের ব্যাপারে যদি আরেকটু আমাদের কাছে খোলাসা করো, দর্শকদের সাথে একটু শেয়ার করো যে ডিসইনফরমেশনের ব্যাপারটাকে কিভাবে দেখো, বা কিভাবে সংজ্ঞায়িত করা যায়। হ্যাঁ, ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের মধ্যে অনেকে মানে আমিও I was always a bit doubtful যে কোনটা কি। দেখা গেছে যে এখন ডিসইনফরমেশন ট্রেন্ড গট পপুলারিটি ডিউরিং দ্য প্যান্ডেমিক, মানে যখন কোভিড এর সময় চলছিল তখন ডিসইনফরমেশনটা দেখছেন যে মানে এতদিন তো মিস ইনফরমেশনটা ইউটিলাইজ করে ওই ট্রেন্ডটা ইউটিলাইজ করে মানুষকে বায়াস করা যায়, মানে মানুষকে অনেকভাবে প্রতারিত বা যেভাবে করা কেন ওইগুলো করা যায়।
তো তখন দেখা গেছে যে why not we just keep posting these things? তো দেখা গেছে যে এরকম অনেক পেজেস, অনেক সেলিব্রিটি এরা হলে গিয়ে ইচ্ছাকৃতভাবেই মিথ্যা তথ্য বা অন্য কিছু ছড়িয়ে দিচ্ছে জাস্ট টু গেট বেনিফিট, লাইক তাদের নিজেদের বেনিফিটের জন্য তারা ফলোয়ার বেস পাচ্ছে। কারণ হলে গিয়ে তখন আমরা যখন আর্লি কোভিড টাইমে যখন দেখছি যে কোনো একটা ভুল তথ্য যেটা হোক একটা কিভাবে ভাইরাসটা ছড়াচ্ছে বা ভ্যাকসিনের উপকারিতা ভার্সেস ভ্যাকসিন নিলে এরকম সাইড ইফেক্ট বা ভ্যাকসিন কেন নিবেন না, যখন দেখছে যে এরকম বিষয়ে যে মিথ্যা তথ্য দিবে মানুষজন এগুলো খাইতেছে, আমরা শেয়ার করতেছি, লাইক দিস পোস্ট। তো কিছু লোক আর্গিউ করবে, কিছু লোক আবার এক পক্ষ নিবে, বাট বাই দ্য টাইম এটা সবসময় দেখা যাচ্ছে যে এর থেকে অনেক ইনফ্লুয়েন্সার, স্পেশালি পশ্চিম কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে অনেক ইনফ্লুয়েন্সার রাইজ করছে। কারণ মানে জাস্ট টু গেইনের জন্য তারা এগুলো স্প্রেড করতো। তো আপনি এখন রিসেন্টলি আবার যেমন ইজি হয়ে গেছে ডিফেক্ট আবার ভিডিও দিয়ে এখন তো খুবই সহজ। এর পাশাপাশি আমরা আরেকটা দেখি যে ম্যাল ইনফরমেশনটাকেও যেমন এইভাবে দেখা যায় যে বেসিক্যালি মানুষের ব্যক্তিগত তথ্যকে হচ্ছে খারাপ উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া। আমরা অনেক সময় দেখি যে কোনো প্রভাবশালী রাজনীতিবিদ বা ব্যবসায়ী বা অন্য একজন যে কোনো ব্যক্তি হতে পারে, সেটা তাদের হয়তো ব্যক্তিগত কথাবার্তা, ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত তথ্য, এই ধরনের তথ্য যখন অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় বেসিক্যালি তাদেরকে হেয় করার জন্য বা তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যেটা আমরা বাংলাদেশে এই যে সম্প্রতি খুবই নির্বাচন হয়ে গেলো 2025-এর, এই নির্বাচনের আগে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে টার্গেট করে এই ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়েছে, ম্যাল ইনফরমেশন ক্যাম্পেইন হয়েছে, অমুকের একটা রেকর্ড ছেড়ে দেওয়া হয়েছে, তমুকের একটা ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে। এবং এটা নির্বাচনের পরেও দেখতেছি আমরা এই অতি সম্প্রতি দেখি যে শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রী, এমপি বা রাজনীতিবিদরাই যে এর মধ্যে ইনক্লুডেড তা না, তাদের পরিবারদেরকেও অনেক সময় এর মধ্যে নিয়ে আসা হয়, যে তাদের পরিবারের ব্যক্তিগত তথ্য, কল রেকর্ড বা ছবি এসব ছড়িয়ে দেওয়া হচ্ছে। বা ম্যাল ইনফরমেশন আবার হচ্ছে, আমরা এটা তো বললাম যে 4টা মেজর ক্যাটাগরি, এর মধ্যেও আবার এমনও হচ্ছে বাংলাদেশে এখন যে গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন এগুলোকে আলাদা করাই ডিফিকাল্ট। মানে কেউ যখন টার্গেট করে কাউকে উদ্দেশ্য করে ছড়াচ্ছে, সে সবগুলাকে একত্রিত করে একটা রেসিপি বানায়, তখন দেখা যাচ্ছে যে ফেসবুকে একটা পোস্ট এবং সেটা হচ্ছে সবাই গ্রহণ করতেছে।